ইংরাজি নববর্ষে আপনাকে স্বাগত সংবাদ আবির্ভাবে। আমাদের প্রথম প্রশ্ন যে আমরা দেখেছিলাম বিজেপি থেকে লোকে তৃণমূলে যাচ্ছে, তৃণমূল থেকে লোকে বিজেপিতে যাচ্ছে। তো এবারে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যাচ্ছে মৌসুমী। তো আপনি কি মনে করছেন যে মৌসুমী যদি চলে আসে কংগ্রেসে, মানে চলে এসছেন, এতে কি কংগ্রেসের খুব একটা ভালো রেজাল্ট হবে? দেখুন, কংগ্রেসের যা পরিস্থিতি তাতে মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের একটা ভালো পজিশন রয়েছে এবং এটা কিন্তু তার বলা যেতে পারে ঘর বাপসি। কেন ঘর বাপসি? তিনি তো কংগ্রেসেই ছিলেন, মাঝে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এবার তার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসে যা দুর্নীতি বা তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি রাজ্যে, তাতে তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষের মনে একটা খারাপ ধারণা তৈরি হয়েছে, সেই জন্য তিনি কংগ্রেসে গেছেন। এটা যদি অন্য জায়গার কোনো প্রার্থী হতেন আমি বলতাম যে খুব একটা ফায়দা নেই, কিন্তু যেহেতু তিনি ওই রেঞ্জে মালদার লোক এবং মালদা মুর্শিদাবাদে সেই অধীরদার দাপটি বলুন বা ওই যিনি জিতেছিলেন মালদা থেকে মনে হয় একটাই সিট, যেখানে যেবার অধীরদা এই লোকসভা ভোটে জিততে পারেননি, ঈশা খান চৌধুরী, তিনিও মালদার লোক ছিলেন। সুতরাং আমি এটা মনে করি যে মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের যে ভালো বেল্ট রয়েছে একটা, সেখানে তৃণমূল পুরোটা এখনও দখল করতে পারেনি, সেই জায়গা দিয়ে কংগ্রেসের কিছুটা বেনিফিট হলেও হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে দলবদলু বিষয়টাকে মানুষ কতটা অ্যাকসেপ্টেন্স দেবে বা দলবদলু বিষয়টাকে মানুষ কতটা মেনে নেবে, বা যে ক্যান্ডিডেট যাচ্ছেন তিনি মানুষের কাছে কতটা অ্যাকসেপ্টেবল হবেন, সেটা পরের প্রশ্ন। এবং আরও একটা বিষয় রয়েছে যে যদিও কংগ্রেস এখন ক্ষয়িষ্ণু, কিন্তু যারা ন্যাশনাল লেভেলের পার্টি, জাতীয় কংগ্রেস বলুন বা বিজেপি বলুন, দলবদলু হয়ে আসলেই যে তাকে প্রার্থী করবে সেটাও এখন নট শিওর, কারণ কংগ্রেস তো এখনও ভোটও ঘোষণা হয়নি আর কংগ্রেস তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বলে আমার জানা নেই। সুতরাং ভবিষ্যতে দেখা যাবে। তার আসার জন্য যদি কংগ্রেসের পালে হাওয়া লাগে, মালদায় যদি আবার কংগ্রেসের মানে এই যে কংগ্রেসের সিম্বল যদি আবার পুনরুজ্জীবিত হয়, সেটা কংগ্রেসের মতো একটা বর্ষিয়ান দলের জন্য একটা ভালো খবর হতে পারে। বলছি, মৌসুমী যখন জয়েন করলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সংবাদ মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল যে কেন তিনি ছাড়ছেন। তিনি কিন্তু একবারও বলেননি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি বা দুর্নীতির জন্য তিনি বেরিয়ে আসছেন। তিনি কিন্তু বলেছেন যে মমতা ব্যানার্জি কাজ করতে দিয়েছেন, তাকে কাজ করার সুযোগ দিয়েছেন। এই ধরনের কথা বলার পর তারপরে তিনি বলছেন যে আমি কংগ্রেসে যোগদান করছি পারিবারিক কারণে। তো এই আমি তো বললাম যে কংগ্রেসের সঙ্গে এই ডানপন্থী দলদের, ডানপন্থী যে দলগুলো দেশে, এদের একটা পারিবারিক বিষয়টা রয়েছে। আর কংগ্রেস পারিবারিক দল, এটা আজ থেকে নয়, এই গুঞ্জন বহু বছর ধরেই শোনা যেত। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, এখন বর্তমানে হচ্ছে আপনার যে বলুন না যারা রয়েছে কংগ্রেসের, একটা পারিবারিক, প্রিয়াঙ্কা গান্ধী, ঠিক আছে, এরা দেখুন এটা একটা পারিবারিক সম্বন্ধ কংগ্রেসের চিরকাল রয়েছে। এবং মৌসুমী যার কথা বলছেন আপনি, তিনি গনি খান চৌধুরীর ফ্যামিলিরই একজন লোক এবং গনি খান চৌধুরী কংগ্রেসের শেষ কথা ছিলেন মালদায় একটা সময়। এবং গনি খান চৌধুরীর জন্য বলতে পারা যায় যে ওই সময়ে মালদা অঞ্চলে যত কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, মালদা মুর্শিদাবাদ বেল্টে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলো ডেভেলপ করেছিল, রেলের উন্নতি হয়েছিল, মালদার মতন মালদাকে একটা বড় স্টেশন হিসেবে তৈরি করা এবং সেখানে রেল লাইন এক্সপেনশন করা গনি খান চৌধুরী কংগ্রেসের থাকাকালীন করেছিলেন। সুতরাং কংগ্রেসের বেল্ট ছেড়ে তিনি বেরোতে পারেননি, তার মনটা কংগ্রেসেই ছিল, যদিও তিনি তৃণমূল কংগ্রেসে গেছিলেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো এই কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছে, যার জন্য তার মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেস অনেক বেশি প্রাসঙ্গিক, সেই জন্য হয়তো তিনি গেছিলেন। কিন্তু কংগ্রেস তাকে কোনো ব্রাত্য করে রেখেছিল বা তাকে প্রচার করতে দিচ্ছিল না, এরকমও কিন্তু কোনো ব্যাপার ছিল না তিনি যখন তৃণমূল জয়েন করেছিলেন। ছেড়েছেন কোনো কারণ ছিল না, আবার জয়েন করছেন কোনো কারণ নেই। এই জায়গাগুলোই মানুষের মনে প্রশ্ন তোলে। আজকে যদি আমি ওই অঞ্চলের ভোটার হতাম, আমি ওনাকে ভোট দিতাম না, কারণ যার নিজের কোনো লজিক নেই একটা দল থেকে আরেকটা দলে আসার জন্য, শুধুমাত্র পারিবারিক কারণে। তা পারিবারিক কারণ তোমার ব্যক্তিগত বিষয়,
সেখানে মানুষের ওপর তুমি চাপ সৃষ্টি করতে পারো না। আর মানুষের জন্য তুমি কি করবে না করবে, ঠিক আছে, সেটা তুমি দলে থেকে তুমি ডিসাইড করবে আর মানুষ সেটা মেনে নেবে, এটাও হতে পারে না। যার জন্য আমি মনে করি যারা এরকম দল বদলু তাদের ওপর বিশ্বাস মানুষ কখনোই রাখতে পারে না, যার জন্য অর্জুন সিংয়ের মতো লোকও হেরে গেছিল। অর্জুন সিং মনে করতো নিজেকে বাংলার বাঘ মনে করতো একটা সময়ে, এবং হচ্ছে যে ওই যে তার দল বদলে তৃণমূলে আসা এবং বিজেপি থেকে জেতার পরে দল বদলে তৃণমূল এবং তৃণমূলে আসার পরে তৃণমূল থেকে তো মনে হয় হেরে গেছিল অর্জুন সিং। তো সুতরাং এটা আমরা দেখেছি দল বদলু মানুষদের মানুষ খুব একটা ভালো চোখে নেয় না। এবং জানি না অ্যাকচুয়ালি কংগ্রেসের যা ক্ষয়িষ্ণু পরিস্থিতি, কংগ্রেসের যদি ম্যানেজমেন্ট স্ট্রিক্ট হতো, পারিবারিক কারণে এসেছে যাই এসেছে, তুমি দলবদলু নেতাদের নেবে কেন? এটা আমি অনেক দিন ধরেই মনে করি যে এই পারের থেকে ওই পারে আসলেই যদি সব কিছু ফ্রেশ হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে মানুষ কোন সত্তা থেকে তাদের বিশ্বাস করবে? দলবদলু নেতাদের ক্ষেত্রে 10 বছরের রেস্ট্রিকশান রাখা উচিত, যে তুমি এসেছো, তোমাকে কোনো ভোটেই লড়তে দেওয়া হবে না, সাধারণ কর্মী হিসাবে দলে থাকতে হবে 10 বছর, তারপরে ভোটের প্রশ্ন। এই যদি সারা দেশে আইন হয়, ঘোড়া কেনা বেচা যদি বন্ধ করা হয়, আমি মনে করি দেশের আখেরে উন্নতি হবে। কিন্তু দেশের নেতারা নিজেদের স্বার্থের জন্য তারা এই ধরনের আইন ইমপ্লিমেন্টেশন করবে না। আর 56 ইঞ্চি নরেন্দ্র মোদীর যদি বুকের পাটা থাকে, এই ধরনের আইন ইমপ্লিমেন্টেশন করুক তার পার্লামেন্টে, এবং তিনিও দলবদলি যাদের নামে যাদের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের নিজের দল থেকে বার করে দিক, তারা যতই বড় নেতা হোক না কেন। এটা যদি করা হয় দেশের মানুষের এবং দেশের উন্নতি হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলই দেশের উন্নতি চায় না, তারা নিজেদের ঘর গোছাতে চায়। যার জন্যই একটা মৌসুমদির মতন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বলছেন যে পারিবারিক কারণে আমি এসেছি। আমি এইসব পারিবারিক কারণে যারা যায় তারা মানুষের জন্য উপকার কতটা করবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। সুতরাং মালদার বেল্টে তিনি হয়তো হাওয়ায় কিছুটা ভোট টোট পেয়ে যেতে পারেন, কারণ যেহেতু তিনি এসেছেন অ্যাসিওরেন্স ছাড়া আসেননি, ভোটে হয়তো তাকে দাঁড় করানো হবে। ভবিষ্যৎ বলবে তার ভবিষ্যৎটা সত্যিই কতটা। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে 2026 পড়ে গেছে, একেবারে বিধানসভা সামনে, এপ্রিল মে মাসে বিধানসভা ভোট, তো কি হতে পারে, কোন দিকে আপনার মনে হচ্ছে হাওয়া বেশি? এখনও যা পরিস্থিতি লাগছে, এসআইআর সেরকম এফেক্টিভ কিছু নয়। যেটা বিজেপি ভেবেছিল যে এসআইআর দিয়ে তারা সম্পূর্ণ ধূলিসাৎ করে দেবে, সেটা সেরকম কিছুই করতে পারেনি। বরং হেয়ারিংয়ে যে সমস্ত কজ দেখানো হচ্ছে এবং প্রচুর মানুষের নাম আরও নথিভুক্ত হয়ে যাচ্ছে, যে নামগুলো বাদ গেছে সেগুলো নিয়েও লড়াই চলছে। মতুয়াদের যে নাম বাদ গেছে সেগুলো বিজেপি বেশি দিন বাদ রাখতে পারবে না, কারণ তারা হিন্দু। ঠিক আছে, পরিষ্কার কথা। এখন যে বিষয়গুলো, অন্যান্য যে বিষয়গুলো, ফ্যাক্টরগুলো কাজ করছে, সেটা আমার মনে হচ্ছে যে বিজেপি এখনও মনে করছে না যে তৃণমূলকে এখান থেকে সরানোর দরকার আছে। কারণ আমার তো মনে হয় যে বিজেপি চাইছে যে তৃণমূল থাকুক, কারণ তৃণমূল থাকলে তৃণমূলের সঙ্গে লড়াই করাটা অনেকাংশে সহজ, তৃণমূলের দিকে দোষারোপ করাটা অনেকাংশে সহজ। এবং বিজেপি যদি এখানে আসে, পরিষ্কার কথা একটা রাজনৈতিক সমীকরণ যেটা বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে সিপিএমের কিন্তু পাল্লা ভারী হয়ে যাবে। কারণ বিজেপি আসলে সিপিএমের সঙ্গে কিন্তু একটা জোট টক্কর লাগার একটা সম্ভাবনা রয়েছে। সেটা আমার মনে হয় সিপিএম কিছু সিট পাবেও, এবার কংগ্রেসও হয়তো পাবে, সিপিএম পাবে। তৃণমূলের সিট কমবে, বিজেপির সিট কিছু বাড়বে, কিন্তু জোড়াতালি দিয়ে আমার মনে হচ্ছে তৃণমূল আরও 5 বছর থাকবে।